হায়রে ইলেকট্রন রঙিন বিকিরণ, না দেখিলে ঠুস। বোরের পরমাণু মডেল বুঝিয়া সমারফিল্ডের হইল হুশ। আয়রে ইলেকট্রন শক্তির শোষণ, রঙিন বিকিরণ, আয়রে ইলেকট্রন। কক্ষপথের মাঝে আছে উপকক্ষপথ, ত্রিমাত্রিক ভাবে ইলেকট্রন ঘুরে বেড়ায় সব। এক এক উপকক্ষপথে উত্তেজিত ইলেকট্রনের শক্তির বিকিরণ। বোরের বর্ণালী রেখার আইডিয়ারে করছে বিস্তরণ। হায়রে ইলেকট্রন শক্তির শোষণ, রঙিন বিকিরণ, হায়রে ইলেকট্রন। জিমেন এসে কহিল রে উপকক্ষেরও আরো অনেক উপরেখা আছে, বুঝতে হবে গো। ব্রোগলি জানাইল গতিশীল কণার তরঙ্গ বৈশিষ্ট্য। অ্যান্তম কক্ষ ঘুরে আসতে লাগে অ্যান্টি তরঙ্গ, ইলেকট্রনের বৈশিষ্ট্য শেষে না হইল, শেষে না হইল ইলেকট্রনের বৈশিষ্ট্য। চেলাইয়া চলে ইলেকট্রন, নাই তো কোনো হুশ। এইসব শুই না তোমরা কেহ হইও না বেহুশ। হায়রে ইলেকট্রন শক্তির শোষণ, রঙিন বিকিরণ, হায়রে ইলেকট্রন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করছিলাম এবং বহুরূপী ইলেকট্রনের অনেক ধরনের বৈশিষ্ট্য নিয়ে আমরা বিগত 4টি ক্লাসে দেখেছি। আজকে আমরা তারই কন্টিনিউয়েশনে বিকিরণ সংক্রান্ত একটি বিষয়ের সাথে কোয়ান্টাম সংখ্যা এই বিষয়টাকে কম্পেয়ার করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমি বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে যদি চিন্তা করে থাকি যে এখানে অনেকগুলা কক্ষপথ আছে, দেখো 1 2 3 4টা কক্ষপথ দিলাম। আমরা গত ক্লাসে অঙ্ক করেছিলাম যে যে কোনো কক্ষপথ থেকে যদি নিম্নতর কোনো কক্ষপথে ফিরে আসে ইলেকট্রন, তখন কি হয়? তখন শক্তি বিকিরণ হয়, তাই না? সেক্ষেত্রে আমরা E=h নিউ, এখান থেকে আমরা শক্তির বিকিরণ সম্পর্কে ধারণা পাই। এখন এই যে শক্তির বিকিরণ হচ্ছে, শক্তির বিকিরণ থেকে আমরা কি পাই? একটি তরঙ্গ দৈর্ঘ্য থেকে একটি বর্ণ পেয়ে থাকি। তার মানে একটি রেখা দেখতে পাওয়া যাওয়ার কথা। অর্থাৎ বোরের ধারণা অনুযায়ী এখানে আমরা একটি রেখা দেখতে পাব। শিক্ষার্থীরা, পরবর্তীতে বোর এই কাজটি করেছিলেন 1913 সালে, কিন্তু তারও বহুদিন আগে 1896 সালে বিজ্ঞানী জিমেন ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে বর্ণালীতে অনেক সূক্ষ্ম রেখা দেখতে পাওয়া যায়। বাট বোরের পরমাণু মডেল থেকে আমরা সেই সূক্ষ্ম রেখার কোনো ধারণা ওইভাবে পাই না। পরবর্তীতে যেটি হলো 1915 সালের ডিসেম্বরে এবং 16 সালের জানুয়ারিতে সমারফিল্ড এই বোরের ধারণাটিকে মডিফাই করলেন। মডিফাই করে সেই যে জিমেন যে ধারণাটি দিয়ে গিয়েছিলেন 1896 সালে, সেটার কাছাকাছি একটি ধারণাতে গেলেন। সেই ক্ষেত্রে সমারফিল্ডের ধারণা অনুযায়ী ইলেকট্রন যখন উচ্চতর কোনো কক্ষপথ থেকে নিম্নতর কোনো কক্ষপথে ফিরে আসে, সেখানে অ্যাকচুয়ালি আরও কিছু উপকক্ষপথ থাকে। সেই উপকক্ষপথগুলোর কারণে আরও অনেকগুলো উপরেখা তৈরি হয়। আমরা একটু এখন সেই বিষয়টি দেখার চেষ্টা করি। তাহলে ধরো সে 4, এটা যদি আমি চিন্তা করি 1 2 3 4, তার মানে 4 থেকে 1-এ ফিরে আসলে বোরের ধারণা অনুযায়ী 4 থেকে 1-এ যখন আসবে তখন একটি রেখা পাওয়া যাওয়ার কথা। এটা কে বললেন? এটা বললেন বোর। কিন্তু সমারফিল্ডের ধারণা অনুযায়ী দেখা গেল যে না, এখানে একটি না, একাধিক রেখা দেখতে পাওয়া যায়। আরও স্পেসিফিকভাবে বললে 4টি রেখা দেখতে পাওয়া যায়। সেটা কীরকম? সেক্ষেত্রে উনি কিছু উপকক্ষপথের ধারণা দিলেন। যেমন 4 নম্বর কক্ষপথে আমার 4s 4p 4d এবং 4f
এই 4টি উপকক্ষপথের ধারণা দিলেন। উনি বললেন যে যখন একটি স্যাম্পলকে উত্তেজিত করা হয় সেখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি পরমাণুর ইলেকট্রন উত্তেজিত হতে পারে। তার মানে যখন ইলেকট্রন চতুর্থ কক্ষপথে যাচ্ছে, সেই চতুর্থ কক্ষপথে তো একটিমাত্র পরমাণুর ইলেকট্রন যাবে না, কোটি কোটি পরমাণুর ইলেকট্রন যেতে পারে। সেই কোটি কোটি পরমাণুর মধ্যে আমি যদি হিসাবের সুবিধার জন্য ধরে নেই যে 1 কোটি পরমাণুর ইলেকট্রন উত্তেজিত হয়ে চতুর্থ কক্ষপথে গিয়েছে, তার মধ্যে হয়তো ধরো 20 লক্ষ থাকে 4s-এ, হয়তো 40 লক্ষ থাকে 4p-তে, সে 15 লক্ষ থাকে 4d-তে। তাহলে এখানে কত হয়? 40, 50, 60, 70, 75, আর বাকি 25 লক্ষ থাকে উত্তেজিত ইলেকট্রন 4f-এ। এটা জাস্ট আমি বলার জন্য বা বোঝানোর সুবিধার জন্য বললাম। এখন এরা সবাই যদি প্রথম কক্ষপথে ফিরে আসে, তাহলে কেউ আসবে 4s থেকে, কেউ আসবে 4p থেকে 1s-এ, কেউ আসবে 4d থেকে 1s-এ, কেউ আসবে 4f থেকে 1s-এ। তার মানে আমি এখানে 4 থেকে 1-এ আসলে কি পাবো? 4টি উপরেখা পেতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা? আবার ধরো সে যদি 4 থেকে 2-এ ফিরে আসে, 2-এ, খেয়াল করো তখন কি হবে? তখন এই জায়গায় আমরা একটু মডিফিকেশান করব, কারণ 2-এর মধ্যে আমার আবার 2টা উপকক্ষপথ থাকতে পারে, 2s 2p। অর্থাৎ 4s-এর ইলেকট্রন, এই 20 লক্ষ ইলেকট্রনের মধ্যে কেউ হয়তো আসবে 2s-এ, আবার 4s থেকে কেউ হয়তো আসবে 2p-তে, আবার 4p থেকে 2s-এ, 4p থেকে 2p-তে। এইভাবে 4d থেকে 2s, 4d থেকে 2p, 4f থেকে 2s, 4f থেকে 2p। তার মানে 4 থেকে যখন 2-এ ফিরে আসে তখন আমরা পাচ্ছি কয়টি রেখা? 4 থেকে 2-এ আসলে 8টি উপরেখা, 8টি উপরেখা। আর 4 থেকে 1-এ আসলে 4টি উপরেখা দেখতে পাওয়া যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তার মানে আমার বোরের যে কনসেপ্টটি ছিল কক্ষপথের, সেই কনসেপ্টটিকে মডিফাই করলেন বিজ্ঞানী সমারফিল্ড 2015 ডিসেম্বর এবং 2016 জানুয়ারিতে এসে, যেটাকে উনি উপকক্ষপথ ধারণা দিলেন। এবং সেক্ষেত্রে যত নম্বর কক্ষপথ কাকতালীয়ভাবে সেখানে ঠিক ততটি উপকক্ষপথের ধারণা আমরা পেলাম। এই যে কক্ষপথ থেকে উপকক্ষপথের ধারণাটি আসলো, এখান থেকে আমরা নতুন কিছু কনসেপ্ট পেলাম, যেটার একটিকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং আরেকটিকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তার মানে মূল কথাটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কথাটি এসছে কোয়ান্টাইজড ধারণা থেকে। যেহেতু বোরের পরমাণু মডেলটি ছিল কোয়ান্টাইজড ধারণার উপর ভিত্তি করে, আর এই কোয়ান্টাইজড ধারণাটি পরবর্তীতে যেহেতু আরও বেশি মডিফাই হয়েছে, তাই এখানে এদের নাম দেয়া হলো কোয়ান্টাম সংখ্যা। খেয়াল করো, কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এখানে কিছু সংখ্যা ব্যবহার করা হবে, যে সংখ্যা দিয়ে আমরা বিভিন্ন বিষয়গুলোকে ম্যাথমেটিক্যালি লিখব। তাহলে আমরা চলে যাই কোয়ান্টাম সংখ্যার ধারণাতে এই সমারফিল্ডের উপরেখার ধারণার আলোকে। শিক্ষার্থীরা, আমি এখানে যদি এখন সবগুলো কোয়ান্টাম সংখ্যা বিষয় তোমাদেরকে আইডিয়া দিতে চাই, তাহলে প্রথমে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই ধারণাটির প্রবর্তক হচ্ছেন বিজ্ঞানী বোর, যেখানে উনি প্রথম কক্ষপথের নাম দিয়েছিলেন কে শেল, তারপরেরটার নাম দিয়েছিলেন এল, তারপরেরটার এম, তারপরেরটার এন। এভাবে আমরা কে, এল, এম, এন এই ধরনের নামগুলো পেয়ে থাকি। তার মানে কে শেল বললে বুঝতে হবে সেটা হচ্ছে প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখন কথা হচ্ছে আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায়? যেই সংখ্যা দ্বারা কোনো একটি ইলেকট্রন বৃত্তাকারভাবে কোন কক্ষপথে
বা নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকারভাবে কোথায় অবস্থান করছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটিকে প্রকাশ করা হয় ছোট হাতের n দ্বারা। খেয়াল করো, বড় হাতের n কিন্তু চতুর্থ প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বোঝায়। শিক্ষার্থীরা, তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার আরও কিছু নাম আমরা পরবর্তীতে দেখতে পাই, যেমন এটাকেই বলা হচ্ছে কক্ষপথ, এটাকেই বলা হচ্ছে প্রধান শেল বা প্রধান শক্তি স্তর। এরা সবাই কিন্তু সমার্থক শব্দ হিসাবে এখানে ব্যবহার করা হবে। পরবর্তীতে আরেকটি কথা হচ্ছে, এটি হচ্ছে দ্বিমাত্রিক। কেননা একটি কক্ষপথ আমরা যখন ড্র করি এটি বৃত্তের মতো, আর বৃত্ত আঁকতে আমার দুইটা মাত্র মাত্রার প্রয়োজন হয়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে দ্বিমাত্রিক। এবার আমরা দ্বিতীয়টাতে চলে যাই, যেটি সমারফিল্ড আবিষ্কার করেছিলেন। সেটি হচ্ছে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটিকে ছোট হাতের l দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান শক্তি স্তরের মধ্যে যে উপশক্তি স্তরে থেকে ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এর মান শুরু হয় 0 থেকে, অর্থাৎ যে কোনো প্রধান শক্তি স্তরের আন্ডারে যে উপশক্তি স্তরগুলো আছে সেখানে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটি শুরু হয় 0 থেকে। তাহলে কি লিখব? L এর মান 0 হতে শুরু হয়। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে এটার 1 করে বাড়ে, 1 করে বাড়ে, অর্থাৎ 0-এর সাথে 1 যোগ করলে 1, আবার 1-এর সাথে 1 যোগ করলে 2, এইভাবে 0, 1, 2, 3 এভাবে এটি বাড়তে থাকে, বাড়ে কোথায় গিয়ে শেষ হবে, এবং n-1 এ গিয়ে শেষ হয়, গিয়ে শেষ হয়। ঠিক আছে, তার মানে যদি এমন হয় যে n = 4 হলে L = হবে 0, 1, 2, 3, n = 3 হলে L = হচ্ছে 0, 1, 2। ঠিক আছে, 1 কম গিয়ে এটা শেষ হবে। তার মানে দেখো, চতুর্থ কক্ষপথে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1, 2, 3, 4টি। আবার তৃতীয় প্রধান কক্ষপথে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1, 2, 3টি। তার মানে ক্লাসের শুরুতে আমি যেটি বলছিলাম যে nতম কক্ষপথে টোটাল সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে nটি। ঠিক আছে, এক্ষেত্রে L এর মান যদি 0 হয়, L 0 হলে S উপশক্তি স্তরকে বোঝায়, S। L যদি 1 হয় তাহলে P বোঝায়, L যদি 2 হয় D, 3 হলে F, 4 হলে G, S, P, D, F, G, H এভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলোর নামকরণ করে থাকি। তবে আমাদের যে 118টি মৌল আছে সেটি F পর্যন্ত দিয়েই কমপ্লিট করা যায়। এটা হচ্ছে ভবিষ্যতের জন্য এটি প্রেডিকশন করা হয়েছে, অর্থাৎ আজ থেকে হয়তো 15-20 বছর পরে যদি আরও কিছু মৌল আবিষ্কার হয় তখন আমার এই F-এর পরে G-টা লাগবে, আপাতত G লাগবে না। তারপরে কথা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ এটাতে 3টা মাত্রা লাগবে। যেমন S, যেটা Sটা হচ্ছে গোলক আকৃতির, অর্থাৎ দেখতে অনেকটা ফুটবলের মতো গোলক আকৃতির। P হচ্ছে ডাম্বেল আকৃতির। অ্যাকচুয়ালি যদিও ডাম্বেল বলা হয়, কিন্তু এটি বোঝানোর জন্য বেস্ট হচ্ছে, ধরো তুমি যদি 2টি বেলুন ফুলানোর পর বেলুন 2টাকে যদি মুখোমুখি এনে নট দাও তাহলে দেখতে ঠিক যেমন পিটি বা পি উপশক্তি স্তরগুলো দেখতে ওই রকম। এক্ষেত্রে এই প্রতিটি অংশকে বলা হয় এক একটি লোব, লোব বলা হয়। এটি একটি লোব, এটি একটি লোব, আর এই পুরাটাকে বলা হচ্ছে ডাম্বেল।
এই পুরোটি হচ্ছে ডাম্বেল। ঠিক আছে শিক্ষার্থীরা, তার মানে একটি ডাম্বেলের মধ্যে দুইটি লোব থাকে। ডি এর ক্ষেত্রে সাধারণত দুইটি ডাম্বেল থাকে বা চারটি লোব থাকে, আর এফ এর ক্ষেত্রে সাধারণত তিনটি ডাম্বেল থাকে বা ছয়টি লোব থাকে। ঠিক আছে, তার মানে এরা হচ্ছে ত্রিমাত্রিক। একটা বেলুনকে প্রকাশ করার জন্য আমার তিনটি মাত্রার প্রয়োজন আছে। তাহলে আমরা পেলাম এল এর কনসেপ্টটি পেলাম। এখন পরবর্তীতে যে জিনিসটি দেখা গেল যে সমারফিল্ড দেখলেন যে সেই উপরেখাগুলো আরও শক্তিশালী স্পেকট্রোস্কোপ বা বর্ণালীমাপক যন্ত্র দিয়ে অ্যানালাইসিস করলে সেই উপরেখাগুলো ফার্দার আরও কিছু উপরেখায় বিভক্ত হতে পারে। দ্যাট ইজ, সেটাকে বলা হচ্ছে উপরেখা। এটি সমারফিল্ডই আরও কয়েক বছর পরে এটি পরীক্ষা করলেন এবং পরীক্ষা করে উনি কনফার্ম হলেন যে জিমেন যে অতি সূক্ষ্ম রেখার কথা বলেছেন সেটি এই উপরেখার ধারণাকে ইন্ডিকেট করে। সেটি আমরা কিভাবে বুঝতে পারি? যেমন ধরো, যদি বিষয়টি এমন হয় যে 2p থেকে সে 1s এ কোনো ইলেকট্রন আসে। আমরা একটু আগে বলছিলাম যে 2 এর মধ্যে 2s আছে, 2p আছে, তাহলে 2s থেকে 1s এ ইলেকট্রন আসতে পারে, আবার 2p থেকে 1s এ ইলেকট্রন আসতে পারে। এখন আমি যদি শুধুমাত্র চিন্তা করি 2p থেকে 1s এ আসার জন্য উপরেখার ধারণা অনুযায়ী একটি রেখা দেখতে পাওয়া যাওয়ার কথা। মজার বিষয় হচ্ছে উপরেখার ধারণায় এখানে তিনটি উপরেখা দেখতে পাওয়া যায়, অর্থাৎ 2p থেকে 1s এর একটি উপরেখা এখানে আরও ফার্দার বিভাজিত হয়ে দেখো তিনটি উপরেখা পাওয়া যাচ্ছে। উপরেখা, আর এখানে এটাকে বলা হচ্ছে উপরেখা। তাহলে এটি পাওয়ার জন্য আরও শক্তিশালী স্পেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করে এটি পাওয়া যায়। এবং এই যে উপরেখার ধারণা, সেখান থেকেই আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নতুন একটি কনসেপ্ট আসলো, সেটিকে বলা হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটিকে ম্যাগনেটের এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটিকে আমরা আরও অনেকভাবে ব্যাখ্যা দিতে পারি। যেমন ধরো যে কোনো একটা পরমাণুর মধ্যে কি হয়, ধনাত্মক নিউক্লিয়াস আছে, আবার ঘূর্ণায়মান ইলেকট্রন আছে, তাহলে সেখানে একটি ইলেকট্রিক ফিল্ড আছে। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন ইলেকট্রন মুভ করতে থাকে তখন সেখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর এই ম্যাগনেটিক ফিল্ডে যেই কাজটি হয় সেটি হচ্ছে উপকক্ষপথগুলো ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়। যেমন ধরো এই কলমটি, এটিকে যদি আমরা 2p উপশক্তি স্তর হিসেবে চিন্তা করি, এটি ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হলে এটা এরকম হতে পারে, আবার এটা এরকম হতে পারে। অর্থাৎ এটি এক্স অক্ষ বরাবর থাকতে পারে, এটি ওয়াই অক্ষ বরাবর থাকতে পারে, এটি জেড অক্ষ বরাবর থাকতে পারে। এই যে এভাবে ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হচ্ছে, এই বিন্যাসের কারণে আমার উপরেখা এই ধারণাটি এসছে। তার মানে দেখো ইলেকট্রন আসলে কত বিচিত্রভাবে নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথ, উপকক্ষপথ কিংবা উপকক্ষপথে প্রদক্ষিণ করে, এই বিষয়গুলো চিন্তা করলে আসলেই অনেক অবাক লাগে। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলবো, যেই সংখ্যা দ্বারা কোনো উপকক্ষপথে চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে উপকক্ষপথগুলো ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়, তা প্রকাশ করা হয়, তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। এখন এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রেও আমরা যে সংখ্যাগুলো লিখব সেটা কিভাবে, সেটি হচ্ছে, দেখো আমি দেখাই, এম এর মান -L হতে শুরু হয়। যেমন ধরো আমি লিখলাম L = 2 হলে, তাহলে M = কি হবে, M এর মান -L, অর্থাৎ -2 থেকে শুরু হবে। তারপরে কি 1 করে বাড়ে, 1 করে বৃদ্ধি পায়।
বা বাড়ে, তাহলে -2-র সাথে 1 যোগ করলে হচ্ছে -1, তার সাথে 1 যোগ করলে হচ্ছে 0, তার সাথে 1 যোগ করলে হচ্ছে 1, কত পর্যন্ত যাবে? বাড়ে, প্লাস LA গিয়ে শেষ হয়। তাহলে দেখো +2, আমার L এর মান ছিল 2, -2 থেকে শুরু হয়ে +2 পর্যন্ত হবে। তার মানে L এর মান যদি 1 হয় তাহলে M হবে -1, 0, +1। ঠিক আছে, এইভাবে। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? সুতরাং M এর সর্বমোট মান √L + 1 সংখ্যক। খেয়াল করো, M এর মোট মান √L + 1 বলতে বোঝায় সে L এর মান যদি আমরা 1 লিখি তাহলে কত হয়? 2 × 2 + 1 3। দেখো L এর মান 1 হলে 1, 2, 3টি মান। আবার L এর মান যদি 2 হয় তাহলে 2 × 2 = 4 + 1 5টি মান, 1, 2, 3, 4, 5 5টি মান। ঠিক আছে, তার মানে M এর সর্বমোট মান হচ্ছে √L + 1 সংখ্যক। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই মানগুলোর সংখ্যাগত ভ্যালু আমরা এখানে চিন্তা করব না। এই ক্ষেত্রে M এর প্রত্যেকটি মান এক একটি অরবিটাল নির্দেশ করবে, অর্থাৎ এটি একটি অরবিটাল, এটি একটি অরবিটাল, এটি একটি অরবিটাল, এটি একটি অরবিটাল এবং এটি একটি অরবিটাল। এক্ষেত্রে এটা চিন্তা করো না যে +1 এর চেয়ে +2 এটা কোনো দ্বিগুণ বড় কোনো অরবিটাল, নো, এরকম কোনো ফ্যাক্টর এখানে নেই। তাহলে এখানে আরেকটি কথা কি, M এর প্রত্যেকটি মান একটি অরবিটাল নির্দেশ করে, একটি অরবিটাল নির্দেশ করে। শিক্ষার্থীরা, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, এবং তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি পরবর্তীতে তোমাদের এই প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো আমি M এর সাথে L এর সম্পর্ক করলাম। এবার আমি যদি এখানে আরেকটা সম্পর্ক করি, M ও N এর সম্পর্ক, তাহলে কি দাঁড়ায়? অর্থাৎ প্রধান কক্ষপথের সাথে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক কি? এটি হচ্ছে n-তম কক্ষপথে সর্বমোট M এর মান n²t। n-তম কক্ষপথে সর্বমোট M এর মান n²t, অর্থাৎ যদি দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে M এর সর্বমোট মান হবে 4টি, যদি তৃতীয় কক্ষপথ হয় M এর সর্বমোট মান হবে 3 × 9টি। ঠিক আছে, তোমাদেরকে ছোট্ট একটি হোমওয়ার্ক দিলাম, তোমরা বাসায় এটি প্রুফ করার চেষ্টা করবে যে আসলে এই কথাটি রাইট হয় কিনা, n-তম কক্ষপথে সর্বমোট M এর মান n²t হয় কিনা সেটি তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে, এবং ট্রাই করে আনসারটি মন্তব্যে অবশ্যই জানাবে। এবার 4 নম্বরটার কথা বলি। 4 নম্বরটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা সংখ্যা। এটিকে আমরা S দ্বারা প্রকাশ করে থাকি, S। আমি উপরে একটু ক্লিন করে দিচ্ছি, তারপর আমি স্পিন কোয়ান্টাম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, দেখো এই বিষয়গুলো এত চমৎকার বিষয়, কত সূক্ষ্ম লেভেলের চিন্তাভাবনা। একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এখন এই 2টি ইলেকট্রন কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটার দিকে, নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, নাকি যে কোনো দিকেই হতে পারে। এটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার ধারণা। উলেনবেক এই ধারণাটি দিয়েছিলেন। শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে সম্ভাবনার যেই থিওরি আছে সেটিকে এখানে কাজে লাগানো হয়। দেখো, একটি অরবিটালে আমার সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এই ক্ষেত্রে যেটি প্রথম ইলেকট্রন সেটিকে এরকম ঊর্ধ্বমুখী অর্ধচিহ্ন বা আপার হাফ অ্যারো দিয়ে প্রকাশ করা হয়। ফুল অ্যারো হতো কোনটা? যদি আমি এভাবে দিতাম, এটা ফুল অ্যারো, তার মানে এটা হচ্ছে আপার হাফ অ্যারো। আর দ্বিতীয় ইলেকট্রনটিকে নিম্নমুখী বা লোয়ার হাফ অ্যারো দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ
যে কোনো অরবিটালে তুমি প্রথম ইলেকট্রনটা ঊর্ধ্বমুখী তীর দিয়ে দেখাবে আর দ্বিতীয় ইলেকট্রনটাকে নিম্নমুখী তীর দ্বারা দেখাবে। এটি দ্বারা তাদের অপোজিট স্পিনকে বোঝানো হচ্ছে। অর্থাৎ একটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আরেকটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে অপোজিট স্পিনে আছে। ঠিক আছে, এক্ষেত্রে এসের মান মনে রাখবে প্রথম ইলেকট্রনের জন্য এই প্রথম ইলেকট্রন কোথায়, কোনো অরবিটালে প্রথম ইলেকট্রনের জন্য এস হচ্ছে +½ আর দ্বিতীয় ইলেকট্রনের জন্য এস = হচ্ছে -½ খেয়াল করো, দুইটি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। আবার দুইটি ইলেকট্রনের মধ্যে আমি যদি এভাবে বলি, দুইটি ইলেকট্রনের মধ্যে একটি ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কত, সেটি 1/2। আবার একটি ইলেকট্রন নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কত, সেটিও 1/2। এখন প্লাস এবং মাইনাস দ্বারা অপোজিট ডিরেকশানকে বোঝাচ্ছে। যেমন আমি আরেকটু সহজ করে বলি, তোমার ছক্কার গুটি মারলে 1 পড়ার সম্ভাবনা কত, 1/6। আবার ছক্কার গুটি মারলে 6 পড়ার সম্ভাবনাও কিন্তু 1/6। তার মানে ভগ্নাংশের হরে হচ্ছে টোটাল সম্ভাবনা হচ্ছে 6টি, আর উপরে হচ্ছে স্পেসিফিক বা সুনির্দিষ্ট সম্ভাবনা। এখানেও দুইটির মধ্যে একটি ইলেকট্রন ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা 1/2, আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনাও 1/2। তাহলে প্লাস এবং মাইনাস দ্বারা তাদের অপোজিট ডিরেকশানকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার ধারণা পেতে পারি। তার মানে আমরা দেখলাম যে কোয়ান্টাইজেশনের ধারণা থেকে পরবর্তীতে আস্তে আস্তে করে 4টি কোয়ান্টাম সংখ্যার ধারণা এসেছে। এখন এই ধারণাগুলো কাকে বলে, কিংবা এই ধারণাগুলো থেকে ছোট্টখাট্ট কিছু হিসাব নিকাশ এগুলো অনেক সময় পরীক্ষায় আসতে পারে। তোমাদের আমি বাসায় করার জন্য একটি হোমওয়ার্ক দিচ্ছি। ধরো এটি কোনো একটি পরমাণুর স্ট্রাকচার। এক্ষেত্রে ইলেকট্রন উত্তেজিত হয়ে এখানে আসছে। এটি আমি অ্যান্ড লিখে দিলাম এবং এখানে আমি তোমাকে বলে দিলাম যে এটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু। এখন উদ্দীপকে ধরো 3 মার্কসের প্রশ্নটা হচ্ছে এরকম যে উদ্দীপকের উত্তেজিত ইলেকট্রনটি যে কক্ষপথে অবস্থান করছে ওই কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা হিসেব করে দেখাও। অর্থাৎ এখানে যদিও একটি ইলেকট্রন আছে, প্রশ্ন জানতে চাচ্ছে যে উত্তেজিত ইলেকট্রনটি যেই কক্ষপথে আছে সেখানে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকা সম্ভব সেটি তোমাকে হিসেব করে দেখাতে হবে। আমি ক্লু দিয়ে দিচ্ছি, এটি কোয়ান্টাম সংখ্যার কনসেপ্ট থেকে তোমাকে এটি বের করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ টাইপের একটি টপিক, যেটি থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে তোমরা কোয়ান্টাম সংখ্যাগুলো যদি বুঝো তাহলে এই বিষয়টিকে তোমরা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, বিষয়গুলো কখনোই মুখস্থ করবে না, বিষয়গুলো একটার সাথে আরেকটার সিকোয়েন্স আছে। তুমি যত সিকোয়েন্স মেনটেন করে পড়াশোনাটা করবে দেখবে রসায়ন অনেক মজার সাবজেক্ট, রসায়ন পড়ে অনেক ভালো লাগবে। আনন্দ নিয়ে পড়াশোনা করো, তাহলে এই পড়াশোনাটা অনেক ভালো লাগবে। আর মনের মধ্যে সবসময় বিশাল স্বপ্ন রাখতে হবে। আমি সবসময় একটি কথা বলি, মানুষ তার স্বপ্নের সমান বড়। তুমি যত বেশি স্বপ্ন দেখবে তুমি তত বেশি জীবনে অনেক উপরে কোথাও যাওয়ার মতো পথ খুঁজে পাবে। তো ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।